আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইনা এবার কোনো উত্তর দিল না, শুধু একবার মাথা ঝাঁকালো, ঠোঁটে রহস্যমাখা এক মিষ্টি হাসি রেখে দ্রুত বেরিয়ে গেল। সালমান তাকিয়ে রইল দরজার দিকে। মনে হলো এই নীরব উত্তরের মধ্যে যেন হাজারটা কথা লুকিয়েছিল। বিকেলের দিকে নিশি আর আরাফ আসবে শুনি আরিফা বেগম যেন হঠাৎ করে নিজের মেয়ের অসুস্থতা ভুলে গিয়েছেন। ব্যস্ত হয়ে পড়লেন রান্নার আয়োজন নিয়ে। নানান পদ রাঁধতে লাগলেন যেন অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি না থাকে। নোহা তার পাশে নীরবে সাহায্য করছিল। আজ সকাল থেকে মেয়েটা একেবারে পাথরের মতন হয়ে গেছে। এমনিতে সে কম কথা বলে, কিন্তু আজ যেন একেবারে নির্বাক। মুখে কোনো আবেগ নেই, চোখেও কোনো নেই অভিব্যক্তি। আরিফা বেগম অবশ্য নোহারেই বদলে যাওয়া মুড নিয়ে বেশি ভাবলেন না। হয়তো একমাত্র বোনের শ্বশুরবাড়ি চলে যাওয়ার দুঃখে মন খারাপ করে আছে, কিংবা হয়তো আরও কিছু আছে যা কেউই বুঝতে পারছে না। নিশি ধীর পায়ে অনন্যার ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে এক শক্তিশালী হাত তার কবজি আঁকড়ে ধরল। সে কিছু বুঝে ওঠার আগেই টানটান এক শক্তি তাকে ঘরের ভিতর নিয়ে গেল। দরজা বন্ধ হলো এক ধাক্কায়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, যেন বাতাসের শব্দ থমকে গেছে। নিশির নিঃশব্দ দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে। সে বুঝতে পারছিল কারো দৃষ্টি তীক্ষ্ণভাবে তার দিকে নিবদ্ধ, তবু সে মাথা নিচু করে রাখল। সে চোখের দিকে তাকানোর সাহস তার ছিল না। সালমান দাঁড়িয়েছিল নিশির একদম সামনে, গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছিল। সেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ ছিল, যেন নিশির আত্মার গভীরে প্রবেশ করে প্রতিটি অনুভূতি বের করে আনতে চাইছে। আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে, ফিসফিস করে বলল নিশি। সালমান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল। সেই হাসির ধারালো ঝঙ্কার নিশির সারা শরীরে এক শীতল শিহরণ বইয়ে দিল। সে একটু চোখ তুলে তাকালো, কিন্তু সামনে যে হাসিটা দেখল সেটা ছিল ভয়ঙ্কর। নিশি কিছু বলার আগেই এক ঝড়ের মতো আচমকা সালমানের হাত উঠে এলো, আর পর মুহূর্তেই তার গালে সজোরে আঘাত হানল। একটা প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হলো ঘরের দেওয়ালে, যেন সমী থমকে দাঁড়ালো। আঘাতের তীব্রতায় নিশি কিছুটা দুলে গেল, ভারসাম্য হারিয়ে ফেলতে লাগলো। কিন্তু ঠিক তখনই সালমান তড়িঘড়ি তাকে ধরে দাঁড় করিয়ে দিল। নিশি টলমলো চোখে তাকালো সালমানের দিকে, কিন্তু সেই চোখে বিস্ময় বা প্রতিরোধের বদলে ছিল এক অদ্ভুত শূন্যতা, এক নিঃশেষিত অনুভূতি, যেন সব কিছু হারিয়ে গেছে বহু আগেই। সালমান ঠান্ডা কণ্ঠে বলল, ব্যথা লেগেছে তাই না? এই ব্যথা আমারও লেগেছে, এর থেকে 1000 গুণ বেশি। তার কণ্ঠে কোনো অনুশোচনা নেই, নেই কোনো করুণা, শুধু এক তপ্ত জ্বলন্ত যন্ত্রণা। সে নিশির মুখটা তার আঙ্গুলের নিচে শক্ত করে তুলে ধরল। মাথা নিচু করে আছো কেন? তাকাও, তাকাও আমার দিকে। আমাকে এইভাবে দেখে খুশি লাগছে না তোমার? আমাকে ভেঙে চুরে দিয়ে এই অবস্থায় ফেলে রেখে শান্তি পেয়েছো? নিশি তাকালো সালমানের চোখে। সেই চোখে ছিল না আগের ভালোবাসা, উষ্ণতা, ছিল না এক সময়ের গভীর আবেগ, বরং সেখানে ছিল দগদগে ক্ষত, এক দহন, এক নিঃশেষিত আকুতি। সালমান এগিয়ে এলো আর ফিসফিস করে বলল, আমার কাতর চোখ দুটো দেখে মজা নাও নিশি, কারণ তুমি তো এটাই চেয়েছিলে তাই না? নিশি নিঃশব্দ দাঁড়িয়ে রইল, তার গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠোঁট কাঁপছিল, যেন কোনো শব্দ উচ্চারণ করতেই ভয় পাচ্ছি। তবু অনেক কষ্টে ফিসফিস করে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার আর কোনো উপায় ছিল না। সালমানের ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি খেলা করলো, যেন তার ব্যথা এখন কেবল তামাশায় পরিণত হয়েছে। এই দায় তোমার নিশি, উপায় ছিল না মানে? বলো না যে তুমি বাধ্য হয়েছিলে, কারণ সেটা তোমার মতো মেয়ের মুখে মানায় না। তুমি না চাইলে কার সাধ্য ছিল তোমাকে দিয়ে কবুল বলানো? তুমি নিজে চেয়েছিলে, তাই হয়েছে। আসলে তুমি আমাকে পছন্দ করতে না, তাই না? তোমার কাছে আমি কখনোই যথেষ্ট ছিলাম না, তাই বেটার অপশন পেয়েই ছেড়ে দিলে আমায়, তাই না? নিশি গভীরভাবে শ্বাস নিল, তার চোখে একরাশ যন্ত্রণা, একরাশ অভিমান। দীর্ঘক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, তাই আমি অস্বীকার করছি কই? হ্যাঁ, যদি আপনি ভাবেন আমি আপনাকে ঠকিয়েছি তবে তাই। ভুলে যান আমায়, এগিয়ে যান নিজের জীবনে। তাকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসে। আমি তো আপনাকে ছেড়ে দিয়েছি, তাই না? সালমান তার ছেলের হাসি দিল। সেই হাসির মাঝে বিষাদ লুকানো ছিল, ছিল দগদগে এক ক্ষত। বাহ, কি সুন্দর কথা। আচ্ছা,
সত্যি করে বলো তো, তোমার স্বামী তোমাকে এক রাতে কতটা ভালোবেসেছে? তুমি কি আমাকে ভুলে গেছো? হায় রে বিশ্বাসঘাতক, তুমি তো এখন নতুন পৃষ্ঠা লিখছো, আর আমি শুধু পুরনো সেই পৃষ্ঠাগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছি। নিশি চোখ বন্ধ করে ফেল, যেন বাস্তবতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইছে। তার কণ্ঠ কাঁপছিল, কিছু বলার মতো শক্তি পাচ্ছিল না, তবুও অনেক কষ্টে নিচু স্বরে পড়ল। আপনিও পুরনো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন না সালমান। সালমানের ঠোঁটে তীক্ষ্ণ কটাক্ষ ফুটে উঠল। গভীর দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে বলল, অসম্ভব। অতীত ভুলে থাকা যায় না নিশি। তার থেকে বরং ভাববো তুমি একসময় আমার ছিলে, এই সত্যটুকুই নিয়ে বেঁচে থাকবো। নিশি নিঃশব্দে শ্বাস নিল, নিজেকে সামলানোর চেষ্টা করলো। অনন্যা আপনাকে অনেক ভালোবাসে, আপনার জন্য মরতে গিয়েছিল। তাকে বিয়ে করুন, আপনি সুখী হবেন। আমাকেও ভুলে যান। সালমান এক লাজুক হাসি দিল, তবে সেই হাসিতে বিষ ছিল কষ্টের দীর্ঘ ছায়া। অনন্যাকে বিয়ে করব? ঠিক আছে, তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো, তারপর আমি অনন্যাকে বিয়ে করব। আশা করি সতীন হিসেবে তাকে পেলে তোমার ভালো লাগবে। তুমি তো নিজেই তাকে বোন ভাবো, তাই না? এই জন্যই তো তার জন্য এত বড় ত্যাগ করলে। তবে তাতে তুমি মহান হয়ে ওঠোনি নিশি। তুমি কি ভুলে গেছো আমাকে তুমি খুন করেছো, তাও কোনো অস্ত্র ব্যবহার না করেই? নিশি কাঁপতে কাঁপতে এক নিঃশ্বাসে বলল, আপনি আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। সালমানের কণ্ঠ বিদ্রোহ ঝড়ের মতো আশ্রে পড়ল নিশির উপর। মুহূর্তের মধ্যেই সে নিশির মুখের একপাশে শক্ত হাতে চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিশি হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই সালমান ঠান্ডা অথচ গভীর এক যন্ত্রণায় প্রশ্ন ছুড়ে দিল। তোমার কথা আমি কেন শুনবো বলো তো? নিশির চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। সালমানের প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অদৃশ্য ছুরির মতো আঘাত করছিল, ক্ষত তৈরি করছিল। সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো। তুমি কি ভাবছো তুমি আমাকে ছেড়ে বাঁচতে পারবে? হ্যাঁ, আমাকে ভুলতে পারবে? তার চোখে তীব্র অস্বস্তি, গলায় অসহনীয় যন্ত্রণা। গত রাত সারা রাত আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। শুধু তোমার কথা ভেবেছি, শুধু ভেবেছি অন্য কেউ যদি তোমার গায়ে হাত রাখে, যদি তোমাকে ছুঁয়ে ফেলে। এই ভাবনাটা যেন আমার শরীরে হাজার সূচ ফুটিয়ে দিয়েছে। মনে হয়েছে আমি প্রতিনিয়তই ক্ষতবিক্ষত হচ্ছি, ধীরে ধীরে মরছি। নিশি নিঃশব্দে কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সালমান গভীর শ্বাস নিল, কষ্টে টলমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে যে শাস্তি দিয়েছ, তার চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না নিশি। তুমি জানো সবচেয়ে কঠিন শাস্তি কি? মৃত্যু নয়, বরং বেঁচে থাকা। প্রতিদিন সেই মানুষটাকে ছাড়া যার জন্য একসময় নিজের সবকিছু উৎসর্গ করতে চেয়েছিলাম। তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মায়া হচ্ছে আমার জন্য? তার গলায় এক অবর্ণনীয় ব্যথার ছোঁয়া ছিল। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি একেবারে শূন্য হাতে। আমার কাছে কোনো অভিযোগ নেই, অভিমানও নেই। শুধু একটা প্রশ্ন, আমি কি একটুও থাকার মতো ছিলাম না? নিশি নির্বাক হয়ে গেল, চোখের কোণে জমে থাকা অশ্রুভার আর সহ্য করতে না পেরে নিজের স্বরে পড়ল, আপনি থাকার মতো ছিলেন, আমি রাখার যোগ্য ছিলাম না। তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণার সুর। ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। সালমান ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। ছাড়বো? হ্যাঁ, আমার তো ধরেও রাখার অধিকার নেই, তাই না? তোমার স্বামী দেখলে সমস্যা হবে, তাই তো? তার কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো, এক বিষাক্ত দুঃখের আবরণে মোড়া। শোনো নিশি, যখন তুমি অন্য কারো ভালোবাসায় বিভোর থাকবে, আমি তখন একাকী, এক সময়ের স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে বেঁচেও থাকব। যখন অন্য কেউ তোমাকে গভীরভাবে ছোবে, তুমি ভাববে আমি সে মুহূর্তে ধীরে ধীরে মরে যাচ্ছি, কারণ আমি তোমাতে এতটাই জড়িয়ে গিয়েছি নিশি যে নিজের অস্তিত্বটাকেই ভুলে গেছি। দেখো, আমি আজ সালমান এক মেয়ের জন্য কতটা কাতর হয়ে আছি। যদি ইরিনা, আহির বা অন্য কেউ দেখতো, তাহলে আমার উপর হাসতো, খুব জোরে জোরে হাসতো, কারণ এসব আমার সাথে যায় না, তাই না? কিন্তু তুমি আমার কি অবস্থা করেছো দেখো। কাল সারা রাত আমি কেঁদেছি নিশি, এমন কান্না যার কোনো শব্দ ছিল না, যার কোনো ভাষা ছিল না। আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। কি করব নিশি, বলো? নিশি মুহূর্ত খানিকের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ভেতরে যেন এক যুদ্ধ চলছে, যা বাইরে থেকে কেউ দেখছে না। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, প্লিজ যেতে দিন। সালমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন সে কিছু খুঁজে নিতে চাইছে, হয়তো শেষবারের মতো। তারপর ধীরে ধীরে নিশিকে ছেড়ে দিল। নিশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার বুকের ভেতর এক কঠিন ঝড় বইছে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেবে না। ধীরে ধীরে পা বাড়ল,
যেন নিজের সমস্ত দ্বন্দ্বকে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে এক নিঃশ্বাস ফেলে সালমান গভীর স্বরে বলল, তুমি যদি কখনো ফিরে আসতে চাও আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকবো, কিন্তু এবার তোমাকে আর ছাড়বো না, কোনো মূল্যতেই না। তবে আদৌ কি সেই দিন আসবে? নুহা ঘরে পা রেখেই থমকে দাঁড়িয়ে গেল। আহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে পরিপাটি হয়ে তৈরি। ঠোঁটে এক মৃদু হাসি, যেন কিছু একটা গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি এমনভাবে তাকাচ্ছেন, কিছু বলার আছে? নুহা ধীরে ধীরে এগিয়ে এলো, কপালে এক চিলতে ভাঁজ ফেলল, চোখে অজানা উদ্বেগ। আপনি কোথাও যাচ্ছেন? আহির চিরুনি টেবিলের উপর রেখে এক সেকেন্ড নীরবতা কাটিয়ে হালকা গম্ভীর স্বরে বলল, চাকরি খুঁজতে যাচ্ছি। নোহা একটুখানি অবাক হয়ে তার কথার ভেতরে কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পেতে চেষ্টা করলো। অদ্ভুত, আপনি চাকরি খুঁজে কি করবেন? আমাদের তো নিজের অফিস আছে। আই ঠোঁটে এক ছোট্ট হাসি এলো, যেন নোহার প্রশ্নটা তাকে কিছুটা অবাক করেছে। আমি নিজের যোগ্যতায় বাঁচতে ভালোবাসি নুহা। শ্বশুরের ব্যবসায় ভাগ বসানোটা কোনো অর্থহীন কাজ হবে, সেটা তার পরিশ্রমের ফল, আমার নয়। নোহা একটু চিন্তা করে বলল, তাহলে নিজের বাবার ব্যবসায় কেন বসবেন না? আপনি তো ওনার একমাত্র ছেলে। আইর মাথা হালকা নেড়ে ঠান্ডা মাথায় বলল, বাবার তৈরি সিংহাসনে বসে রাজা হওয়ার কোনো ইচ্ছে আমার নেই ম্যাডাম। আমি চাই নিজের পথ তৈরি করতে, নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে। চিন্তা করবেন না, আপনার স্বামী তার দক্ষতায় সংসার চালাবে, অভাব হবে না। তাছাড়া আমার শ্বশুরের টাকা পয়সা ঠিকঠাক আছে। নোহা কিছুটা ভুরু কুঁচকে তাকালো। একটু আগেই তো বললেন শ্বশুরের টাকায় কোনো আগ্রহ নেই, আর এখন বলছেন শ্বশুরের টাকায় ভালোই আছে। আহির হেসে উঠল, যেন নোহার প্রশ্নে খানিকটা মজা পাচ্ছে। মজা করছিলাম। আমার বাবার বা আপনার বাবার কারো টাকায় বা ব্যবসায় আমার কোনো আগ্রহ নেই নুহা। আমি চাই নিজের পরিশ্রমে বাঁচতে, নিজের স্ত্রী আর ভবিষ্যতের সন্তানদেরও আমার নিজস্ব উপার্জনে পালন করতে। ঠিক তখনই দরজার সামনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসতে পারি? আই দরজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আয় সালমান। আমি আর ইরিনা আজকে ইতালি ফিরে যাচ্ছি। আইর কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করল, হঠাৎ এত তাড়া কেন? আর কিছুদিন থাকলে তো পারতি। সালমান একটুকু হাসলো, তারপর একটু ঠান্ডা মাথায় বলল, অনেকদিন তো থাকলাম, আর কত, এবার ফেরার পালা। চলো নিচে, ইরিনা অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? আরও কিছুদিন থাকতে পারতে। ঈশানের কথাই রিনা হালকা এক হাসি দিয়ে বলল, অনেক দিন তো থাকলাম ঈশান। সত্যি বলতে বাংলাদেশ খুব সুন্দর, বিশেষ করে এখানকার মানুষ আর সাংস্কৃতিক অপরিসীম ভালোবাসা নিয়ে, এখানকার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, এটা বেশ আনন্দের। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বললেও তো আর হাঁটাতে পারবো না, তবে একটা অনুরোধ থাকবে, আবার এসো। আবার আসবো কি না জানি না, তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশান, আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সত্যি বলতে এখানে এসে তোমার মতো একজন বন্ধু পাবো, এটা কখনোই কল্পনাও করিনি। ঠিক তখনই দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। সালমান, আহির আর নুহা বেরিয়ে এলো। ইরিনা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর উজ্জ্বল চোখে বলল, ওই তো সালমান চলে এসেছে। ইরিনা এক মুহূর্তে এক পলক চুপ থেকে সজোরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরিনা হালকা হাসি দিয়ে বলল, আশা করি ভালো থাকবি আহির, শেষবারের মতো বিরক্ত করলাম। আহির গভীর শ্বাস নিয়ে বলল, বিরক্ত না রে, তোদের ছাড়া কিভাবে থাকবো ভাবতেই পারছি না। সালমান তখন পাশে দাঁড়িয়েছিল। আরে ভাই, তুই তো তোর ফ্যামিলি, ভাবি, সবার সঙ্গে থাকবি, কষ্ট তো আমাদের লাগবে তোকে রেখে চলে যাচ্ছি বলে। তবে একটা কথা বলি, আমি তোর জন্য ভীষণ খুশি, তুই তোর পরিবারের কাছে ফিরতে পেরেছিস। কিন্তু হ্যাঁ, আমাদের একেবারে ভুলে যাস না, ভাবে কিনে একবার ইতালিতে আসিস, ধরে নে সেটা তোর হানিমুন ট্রিপ হবে। আহির হাসল, কিন্তু কিছুই বলল না। নোহা একটু দূরে দাঁড়িয়ে সব দৃশ্য অবলোকন করছিল। ইনা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কিছুটা সংকোচ নিয়ে বলল, নোহা, যদি আমার কোনো ব্যবহার বা কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে মন থেকে ক্ষমা চাইছি। আমি সত্যিই তোমার কাছে হেরে গেছি। দেখো, আহিরকে না নিয়েই চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আহিরের হাত কখনো ছেড়ো না।
তুমি আহিরকে নিয়ে কি ভাবো আমি জানি না, কিন্তু আহির তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী বলে আহিরকে পেয়েছো। আহির ইটালিতে থাকাকালীন কোনো মেয়ের সঙ্গে তেমন সম্পর্ক রাখেনি, সব সময় মেয়েদের থেকে দূরে থাকতো। সব সময় বলতো ও বিবাহিত, ওর বউ আছে। আমার তো মনে হয় ও শুরু থেকেই তোমাকে ভালোবাসে, হয়তো বুঝতে দেয়নি। আহিরের মতো কাউকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাই ওকে কখনো কষ্ট দিও না নুহা। নোহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, দূরে থাকা আহিরের দিকে তাকিয়ে। আহির তখন সালমান আর ঈশানের সঙ্গে হাসি মুখে কথা বলছিল। ইরিনা হঠাৎ মজা করে বলল, কি ভাবছো? এখনো রেগে আছো তোমার বরকে জড়িয়ে ধরেছি বলে? নোহা এবার হেসে ফেল। একদমই না, বরং আমি দুঃখিত যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে। আমি জানি না আহির কেন আপনার মতো মেয়েকে ভালোবাসেনি, এটা ওর দুর্ভাগ্য। আহির আপনার মতো মেয়েকে ডিজার্ভই করে যে ওনাকে এতটা ভালোবাসে। ইরিনা মাথা নাড়ল। মোটেও না। আচ্ছা এসব বাদ দাও, আমরা ফ্রেন্ড তাই না? নোহা হাসি মুখে বলল। ফ্রেন্ড? বলে সে ইরিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিক থেকে আহির আর সালমান অবাক হয়ে তাকিয়ে রইল। সালমান চোখ কুচকে বলল, এই ইরিনার হঠাৎ কি হলো? আহিরও একটু অবাক হয়ে দেখল, তবে মুখে কিছু বলল না। সালমানের কণ্ঠ ভারী হয়ে গেল। সে নোহার দিকে তাকিয়ে বলল, ভাবি আসি তাহলে? নোহা একটু মৃদু হাসিতেই বলল, আবার আসবেন, অপেক্ষায় থাকবো। সালমান প্রথমে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর আহিরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ করে আহিরকে জড়িয়ে ধরল, যেন আর ছাড়তে চাইছে না। তার কণ্ঠ কাঁপছিল। ভাই তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? আহির কিছু বলার আগেই সালমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখেও পানি জমে উঠল। সে এক হাতে সালমানের পিঠ চাপড়ে বলল, মনে করে ভিডিও কল করবি, আর আমি বললেই এসে পড়বি। সালমান হালকা হাসল, কিন্তু কণ্ঠে সেই আবেগের রেশ এখনো রয়ে গেছে। তুইও আহির, তুইও চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আহির মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে পাগল। সালমান আর ইরিনা গাড়িতে উঠে চলে গেল। ঈশান এগিয়ে দিতেই তাদের সাথে গেল। আহির নোহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এবার আমি আসি, দোয়া করবেন যেন চাকরিটা পেয়ে যাই। নোহা হাসতে হাসতে বলল, আপনি অদ্ভুত মানুষ জানেন তো, নিজের অফিস থাকতে চাকরি খুঁজছেন। যাক, যান ভালো করে ইন্টারভিউ দিন, আমাকেও অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নোহা দুপুরের দিকে বাসে ফিরে তাড়াহুড়ো করে সোজা আফিয়া বেগমের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখল আফিয়া বেগম চেয়ারে বসে আছেন। চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে তিনি বললেন, কি রে দাদুমণি, অফিস থেকে ফিরেই পোশাক না বদলেই একদম এখানে চলে এলি, কিছু বলবি? নোহা দ্রুত এগিয়ে এসে তার পাশে বসে বলল, তোমার কাছ থেকে একটা বিষয় জানার ছিল। আফিয়া বেগম কৌতূহলী হয়ে বলেন, কি জানতে চাস বল। নোহা একটু থেমে নিয়ে সরাসরি প্রশ্ন করল, আব্বু আর আঙ্কেলের মধ্যে ঝামেলা হয়েছিল কিসের জন্য? সেই ঝামেলার জন্য আব্বুকে বাড়ি ছাড়তে হয়েছিল। এই ঝামেলাটা কি খুব গুরুতর ছিল? আফিয়া বেগমের মুখের হাসি মিলান হয়ে গেল। তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ছায়া নেমে এলো। হঠাৎ এসব জানতে চাস কেন, কিছু হয়েছে নাকি? নোহা দৃঢ় কণ্ঠে বলল, দাদুমণি প্লিজ বলো না। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন, যেন মনে মনে তোলপাড় হচ্ছিল। এক মুহূর্তের জন্য ভাবলেন এতদিনে চেপে রাখা সত্যটা বলা উচিত হবে কিনা, তবে শেষ পর্যন্ত মুখ খুললেন। তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, শহরে আসার অনেক আগের কথা। আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মতিউর রহমানের। তিনি তোদের দাদুর খুব কাছের বন্ধু ছিলেন, প্রায় পরিবারের মতোই। একদিন তার ঘরে আরেকটি কন্যা সন্তান এলো, ছোট্ট আরিফা। সেই সময় তোদের দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন ভবিষ্যতে তার বড় ছেলে রইফের সঙ্গে আরিফার বিয়ে দেবেন। আফিয়া বেগম কিছুটা থেমে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন, তারপর আবার কথা শুরু করলেন। এরপর কেটে গেল কয়েক বছর, আমরা শহরে চলে এলাম, কিন্তু গ্রামের সঙ্গে যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি। মাঝে মধ্যেই আসা যাওয়া হতো, পুরনো সম্পর্কগুলো ঠিক আগের মতোই জোড়া লেগে থাকতো। একদিন হঠাৎ খবর এলো মতিউর রহমান খুব অসুস্থ। আমরা সবাই মিলে ছুটে গেলাম গ্রামে।
কিন্তু ততক্ষণে সব শেষ। তিনি আর আমাদের মাঝে নেই। তার বড় 2 মেয়ের আগেই বিয়ে হয়ে গেছিল। তাই বন্ধুর দেওয়া কথা রাখতে তোদের দাদু তখনই আরিফাকে বৌমা করে শহরে নিয়ে এলেন। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে 2 ভাইয়ের মধ্যে টানাপোড়েন শুরু হলো। যদিও ওদের সম্পর্ক কখনো খুব একটা মধুর ছিল না, তবুও সেই সময়ে দ্বন্দ্ব যেন আগের সব মান অভিমানকে ছাড়িয়ে গেল। আফিয়া বেগম মুখে কিছু বলার আগেই থেমে গেলেন, যেন সেই দুঃসহ স্মৃতির ভারী একটু নিঃস্বস্তি অনুভব করছিলেন। নুহা চুপ করে রইল, কিছুটা মর্মাহত হয়ে। বিরোধ ক্রমেই তীব্র হতে লাগলো। একসময় কথার লড়াই উত্তাল হয়ে উঠল, আর শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হলো। তোর বাবা ফায়েজ ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিল। এটি তোদের দাদু কোনোভাবেই মেনে নিতে পারলেন না। রাগে অভিমানে তিনি ফায়েজকে শুধু বকাঝকাই করলেন না, সেই দিন রাগের মাথায় ছেলেকে আঘাতও করেছিলেন। কষ্ট আর অভিমানের ভার সইতে না পেরে ফায়েজ সেই রাতেই আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল, এক অজানা ভবিষ্যতের দিকে, এক অনিশ্চিত জীবনের পথে। তারপর তোর মায়ের মুখে শুনেছিলাম ফায়েজ নাকি তোর নানুর অফিসে চাকরি করত। পরে তোর নানু নিজেই তার একমাত্র মেয়েকে ফায়েজের সাথে বিয়ে দিয়ে তার সমস্ত ব্যবসায় দায়িত্ব ফায়েজ আর তোর মাকে দিয়েছিল। কিন্তু দাদুমণি, আব্বু আর আঙ্কেল এ সম্পর্ক এত খারাপ ছিল কেন? আফিয়া বেগম কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চোখের কোণে একরাশ অশ্রু জমে গেল। একটু পরে ধীরে ধীরে চোখের জল মুছে এক নিঃশ্বাসে বললেন, এটা ছিল আমার জন্য, বলতে পারিস আমি দায়ী। আমার প্রথম বিয়ে হয়েছিল তোদের দাদুর বড় ভাইয়ের সাথে। মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। প্রথম দিকে অনেক সুখী ছিলাম। বছর না ঘুরতেই খবর পেলাম আমি মা হতে চলেছি। রৌফ হলো আমাদের প্রথম সন্তান, কিন্তু সে সুখের দিন খুব দীর্ঘস্থায়ী হলো না। একদিন দুর্ঘটনায় রৌফের বাবা মারা যান। তখন রৌফের বয়স ছিল মাত্র 4 বছর। এর কয়েক মাস পরেই পরিবারের সবাই মিলে ঠিক করলেন রৌফের বাবার ছোট ভাই মানে তোর দাদুর সাথে আমার বিয়ে দেবেন। আমি সেই সময় একদম রাজি ছিলাম না, কেননা আমি রৌফকে নিয়েই থাকতে চেয়েছিলাম। কিন্তু সবাই বলল এই সমাজে একা থাকা একটা মেয়ের জন্য খুব কঠিন। পুরুষের ছায়া ছাড়া এক জীবনে বাঁচা সম্ভব না। আর তাদের মনে হলো আমার বয়স অল্প, সেদিন না হোক একদিন না একদিন আমাকে আবার বিয়ে করতেই হবে। তাছাড়া যদি সেটা তোর দাদু হয়, তাহলে আমার ছেলে রৌফ তার নিজের বাড়িতেই থাকবে। সবাই তার আপনজন হবে, তার চাচাকে আব্বা বলবে। নিজের ভাইকে ছেলেকে তোদের দাদু যে চোখে দেখবেন, বাহিরের কেউ কি কখনো রৌফকে সে দৃষ্টিতে দেখতে পারবে? মানুষের নানা কথা শুনে অবশেষে ছেলের মুখের দিকে তাকিয়ে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। রৌফের ভবিষ্যতের কথা ভেবে তোর দাদুর সাথে বিয়ে করি। এরপর ফায়েজ হলো। রৌফ ফায়েজকে কেন যেন কখনো মেনে নিতে পারলো না। সে ফায়েজকে কখনোই পছন্দ করতো না। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রৌফ আর তোর আব্বার মধ্যে সম্পর্কটা সবসময় খারাপ ছিল। দাদুমণি, শান্ত হও। আমি দুঃখিত তোমাকে পুরনো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিলাম। আফিয়া বেগম মৃদু হেসে বললেন, না রে সোনা, এসব আমার মনে সবসময় থাকে, নতুন কিছুই না। তুই তো সবই শুনলি, এবার বল তো হঠাৎ এসব কেন জানতে চাইছিস? কিছু হয়েছে? নুহা একটু থেমে থেকে বলল, না, তেমন কিছু না। আমি শুধু আংশিক কিছু ঘটনা শুনেছি, তাই পুরোটা জানতে চাইলাম। তোমার বড় ছেলে আগাগোড়া এমন একজন মানুষ, তাই না? আচ্ছা, আমি যাই, ফ্রেশ হয়ে নিই। তুমি থাকো, আর কাঁদবে না কিন্তু। আফিয়া বেগম একটু হেসে বললেন, ঠিক আছে। আহির বিকেলের দিকে ফিরল। নুহা ফিরেছে, তবে সেটা আহির জানতো না। হঠাৎ বাইরে হাওয়ার গতি বাড়ল, যেন ঝড়ের পূর্বাভাস। আকাশও কালো হয়ে উঠল, যেন প্রকৃতি তার অশুভ সংকেত দিচ্ছে। আহির তাড়াহুড়ো করে জানালা বন্ধ করতে গিয়ে দেখল বাগানে নুহা বসে আছে। চারপাশের শূন্যতায় যেন হারিয়ে গেছে, কোনো কিছুই তার চোখে পড়ছে না, যেন এক গভীর চিন্তায় ডুবে আছে। আহির লক্ষ্য করল নুহাজ আগের মতো নেই। প্রতিদিন তো খরগোশদের সঙ্গে খেলে, বিড়ালের সঙ্গে হাসি খুশিতে সময় কাটায়, কিন্তু আজ যেন কোথাও কিছুটা ভিন্ন। নুহার মন খারাপ হলে বাগানে যায়, তবে আজকে যেন বিষয়টা শুধু মন খারাপ নয়। আহির দ্রুত নিচে নেমে বাগানে চলে গেল। আহির ধীরে ধীরে নুহার কাছে এসে বসে পড়ল। নোহা, কোনো সমস্যা? আপনি এমনভাবে এখানে বসে আছেন কেন? এত কি ভাবছেন আমাকে নিয়ে? নুহা চমকে উঠে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এমন কিছু
কিছু না। আপনি কখন এলেন? আহির হালকা হাসিতেই বলেন, বাড়ির ভেতরে চলুন। আকাশের অবস্থা দেখেছেন? এখনই বৃষ্টি আসবে, ভিজে যাবেন। আমাকে নিয়ে এত ভাবার কি আছে? নুহা একটু রুক্ষ গলায় বলল। আমি মোটেও আপনাকে নিয়ে ভাবছি না। আহির হাঁটতে হাঁটতে বলল। হ্যাঁ জানি আমি, চলুন এখন। নুহা পেছন থেকে ডাকলো। আহির। আহির পেছনে ঘুরে ঠান্ডা গলায় বলল, আপনার কি উত্তর রেডি? এত ভাবার কি আছে? ছোট্ট একটা বিষয়, আপনি ইশারা দিলেই তো আমি বুঝতে পারি। নুহা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা প্রশ্ন ছিল, আপনি আমাকে সত্যিই ভালোবাসেন? কতদিন ধরে? এরিনা বলছিল আপনি ইতালিতে সব সময় বলতেন আমার বউ আছে। আহির কিছুক্ষণ নীরব থেকে তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল। তারপর শান্ত গলায় বলল, দেখুন, আমি বিশ্বাস করতাম যেভাবেই হোক না কেন আমি বিবাহিত, তাই বউয়ের প্রতি লয়াল ছিলাম। বউ যে আপনি এটা জানতাম না, তাই সত্যি কথা তখন হয়তো বা আপনাকে ভালোবাসতাম না। এখন বাসেন নাকি? তখনই আকাশ তার সমস্ত অশ্রু ধরণীতে ঢেলে দিল। বৃষ্টির ধারা যেন জীবনের সব ক্লান্তি, সব দুঃখ একসাথে আকাশ থেকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে। আহির দ্রুত বলল, দেখুন বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি চলুন। কিন্তু নুহা তখন স্থির। মাটিতে আস্তে করে শুয়ে পড়ল সে, যেন কিছু না কিছু খুঁজে পাওয়ার জন্য মনকে ভিজিয়ে দিতে চাই। জীবনে যত জটিলতা, কষ্ট সব বৃষ্টির পানির সঙ্গে ভাসিয়ে দিতে চাই। এই বর্ষায় যেন নিজেকে ধুয়ে ফেলতে চাই। আহিরেরও কিছু না বলে সেখানে থেমে গেল। এক মুহূর্তে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি তাদের দুজনকেই সিক্ত করে দিল। আহির ধীরে ধীরে নোহার পাশে শুয়ে পড়ল, যেন মুহূর্তটির গভীরতা নিঃশব্দে বুকে ধারণ করতে চাইছে। নোহার চোখ দুটি তখনও বন্ধ, যেন সে তখনও অজানা অপরিচিত জগতে হারিয়ে গেছে। বাতাসের মৃদু শ্বাসই তার শরীরটা যেন অল্প স্বল্প নড়ে উঠছিল। আর আহির, সে এতটা কাছে এসেছে নোহা তা বুঝতেই পারেনি। আহির ধীরে ধীরে নোহার কানের কাছে এসে ফিসফিস করে বলল, নুহা, আপনার কি কিছুই বলার নেই? কণ্ঠটা কানে পৌঁছাতেই যেন নোহার পুরো শরীরে এক শিহরণ ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত তীব্র অনুভূতি যা তার হৃদয়ের গহীনে ভেতরে ডুব দিয়ে আরও গভীর হয়ে উঠল। আহিরের উপস্থিতি টের পেতেই যেন এক রহস্যময় ছায়া তার প্রতিটি রন্ধ্রে প্রবাহিত হতে শুরু করলো। নুহা ধীরে ধীরে চোখ খুলল। এক মুহূর্তের জন্য তার চোখে পড়ল আহিরের মুখ ঠিক তার সামনে। বৃষ্টির পানিতে আহিরের ভেজা চুল আর সেগুলো থেকে ঝরতে থাকা পানি নোহার মুখে পড়তে শুরু করলো, যেন তার নিজেরই অনুভূতি ফুটে উঠেছে। নোহার শরীরের প্রতিটি শিরায় আহিরের চোখ দুটি গভীরভাবে তাকিয়ে আছে, যেন সময় থেমে গেছে, পলকহীন স্থির। তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক তীব্রতা, একটি চাহনি, যে চাহনি নোহাকে যেন এক মুহূর্তে নিঃস্ব করে দিল। সে চোখে যেন পৃথিবীটাকে অসার মনে হলো। নোহা এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিল, কিন্তু হৃদয়ের গভীরে এই বিপুল ঝড় তোলা চাহনি তার শিরা উপশিরায় ছড়িয়ে পড়ল। আহির মুখে একটা ছোট্ট হাসি খেলে গেল। নোহার মুখের ভেজা চুলগুলো মসৃণ আঙ্গুলে সরিয়ে দিল, যেন তার স্পর্শই এক স্নিগ্ধ শীতলতা এনে দিল। আহিরের স্পর্শে যেন নোহার শরীরে আগুনের মতো উত্তাপ ছড়িয়ে পড়ল, এক অনুভূতি যা তার শিরায় শিরায় হৃৎপিণ্ডের গভীরে এক অজানা স্রোত প্রবাহিত করতে শুরু করলো। আহির তার এক হাত নোহার গালের এক পাশে রাখলো, আলতো চাপ দিয়ে তার মুখটা ধীরে ধীরে নিচের দিকে ঘুরিয়ে নিল। নোহা আহিরের দিকে তাকালো। নোহার মুখের প্রতিটি রেখায় বৃষ্টির পানির ফোঁটা থমকে দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটি যেন তিত্তির করে কাঁপছে, আর সারা শরীর যেন অবশ্যই আসছে, যেন এক অদৃশ্য শক্তি তাকে এক জায়গায় স্থির করে রেখেছে। আহিরের দৃষ্টি গভীর, এক মুগ্ধ চাহনি, তার চোখে একটি অজানা অনুরাগের দীপ্তি, যেন বৃষ্টির সাথে সেতারের কোনো মৃদু সুর মিলেছে, যা এক অদ্ভুত মাধুরী তৈরি করেছে। ধীরে ধীরে আহির তার মুখটা নোহার দিকে এগিয়ে নিতে লাগলো। দুজনের মধ্যে দূরত্ব এখন খুবই সামান্য। এখন আর একচুল এদিক ওদিক হলেই যেন দুজনের ঠোঁটের মিলন নিশ্চিত। এমন এক মুহূর্তে নোহা নিজের চোখ দুটো বন্ধ করে ফেল। তার মনে হলো এই পৃথিবী যেন এক দারুণ আবেগে আটকে গেছে, আর তার বুকের ভেতর এক নতুন পৃথিবী জন্ম হচ্ছে।
আহিরের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল, যেন বহুদিনের অশ্রুত আনন্দ তার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে। তার ঠোঁট থেকে একটা কথা বেরিয়ে আসলো, নোহা, আজকে সীমায় থাকতে বলবেন না। কথাটা কানে যেতে নোহার শরীর এক নিমিষে শিহরিত হয়ে উঠল। মনে হলো তার চারপাশের সমস্ত কিছু থমকে গেছে, সময় যেন হঠাৎ স্থবির হয়ে গেছে। বুকের ভেতর কোথাও এক অদৃশ্য ঝড় বইতে শুরু করলো। আর ঠিক তখনই আচমকা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসলো। আহির ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল, এক হাত ভিজে ঘাসে আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে রইল, যেন তার আচরণের অর্থ খুঁজে বের করতে চাইছে। কিন্তু পরপরই ঠোঁটের কোণে খেলো এক অদ্ভুত হাসি, বিস্ময়ের, মুগ্ধতার আর খানিকটা উপভোগের। ইশারাটা খারাপ ছিল না। আহিরের ঠোঁটে হাসি রেখা। নুহা কোনো উত্তর দিল না। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে দৌড় দিল সামনের দিকে। পায়ে নিচে ভিজে ঘাসের কোমল পরশ, বাতাসে মিশে থাকা বৃষ্টির স্নিগ্ধ গন্ধ, আর বুকের ভেতর এক অনির্বচনীয় উত্তেজনা, সব মিলিয়ে যেন এক উন্মত্ত মুক্তির স্পর্শ পেল সে। আহির প্রথমে কিছুটা অবাক হলো, কিন্তু পরক্ষণেই হাসিতে ফেটে পড়ল। তারপর চিত হয়ে শুয়ে পড়ল ভেজা ঘাসের উপর, দুহাত মাথার পেছনে রেখে তাকিয়ে রইল অসীম আকাশের দিকে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটাগুলো তার মুখ ছুঁয়ে নামছিল, শীতল পরশ বয়ে নিয়ে যাচ্ছিল ভেতরের সমস্ত জড়তা। আজ আর কোনো বাঁধন নয়, আজ সে বৃষ্টির কাছে নিজেকে সমর্পণ করবে। ভিজবে, খুব ভীষণভাবে ভিজবে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যেন রাতের নিস্তব্ধতাকে ভেঙে মৃদু সুর তুলেছে। অনেকক্ষণ ভিজে থাকার ক্লান্তি আহিরের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে তার শরীর। রাত বাড়তেই হালকা ব্যথা শুরু হয়েছে, যেন শরীর জানান দিচ্ছে জ্বর আসছে তার কাছে। তবুও ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই আছে। বিকেলে সেই মুহূর্তের কথা মনে পড়লেই মনে হয় ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে। নোহার অভিব্যক্তি, তার আচমকা উঠে দৌড় দেওয়া, ভিজে ঘাসে তার পদচিহ্ন ফেলে চলে যাওয়া, সব মিলিয়ে যেন এক অনির্বাচনীয় রোমাঞ্চের অনুভূতি। অন্যদিকে নোহা বিকেলের পর থেকে আর একবারও আহিরের সামনে যায়নি। সে জানে সুযোগ পেলেই আহির তাকে খোঁজাবে, একরকম দুষ্টুমি করবে। অথচ আহিরকে নিয়ে তার কোনো সমস্যা নেই, নেই কোনো বিরক্তি। তবু কেন যেন মনের মধ্যে এক অজানা অস্থিরতা কাজ করছে। বিকেলে সেই মুহূর্তের কথা মনে পড়লেই কোথাও একটা দোটানার অনুভূতি জন্ম নিচ্ছে বারবার। কিছুক্ষণ নিশির সাথে সময় কাটিয়ে শেষ পর্যন্ত নোহা আফিয়া বেগমের ঘরে গিয়ে বসে রইল। বোধহয় নিজের সঙ্গে একা থাকতে চেয়েছিল, কিন্তু সে সুযোগও মিলল না। কিরে দাদুমণি, এখানে বসে আছিস কেন? রাত তো অনেক হলো, ঘরে যাবি না? নোহা চমকে উঠে দাদির দিকে তাকালো। আর কিছুক্ষণ থাকি। আফিয়া বেগম এক ঝলক তাকিয়ে বলেন, আহিরের সাথে ঝগড়া করেছিস? না, তেমন কিছু না। তাহলে ঘরে যা, না হলে এখানেই ঘুমিয়ে পড়বি। আর পরে আমার দাদু ভাইকে কোলে করে নিতে হবে। দাদির কথায় নোহার ভুরু কুঁচকে গেল। লজ্জা লাগলো, পরক্ষণে মনে হলো সে কেন লজ্জা পাবে। ও কি বলেছে যে তাকে কোলে করে নিয়ে যেতে হবে? তর্ক করে কোনো লাভ নেই, দাদির সাথে এসব কথায় না জড়ানোই ভালো। অগত্যা উঠে দাঁড়ালো নোহা। এখানে থাকাটা সুবিধার মনে হচ্ছে না। কে জানে দাদি আর কি বলে বসবে, তার থেকে ঘরে যাওয়াই ভালো। গোমরা মুখে ঘরে যাবে, তারপর চুপচাপ শুয়ে পড়বে। এ কাজে সে বেশ ভালোই পারে। তবে ঘরে ঢুকতেই মনে হলো বুকের ভেতরের চাপা অস্বস্তিটা একটু কমে এসেছে। এতক্ষণ যা ভেবেছিল তার কিছুই হলো না। আহির কোনো দুষ্টামি করলো না, কোনো প্রশ্ন করলো না। সে চুপচাপ সোফায় ঘুমিয়ে আছে। নোহা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর কিছু না বলে ধীর পায়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু যতই চোখ বুজে থাকার চেষ্টা করুক, তার দৃষ্টি বারবার আহিরের দিকে চলে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। তার মনের কোথাও একটা অজানা অনুভূতি বারবার জানান দিচ্ছে, আচ্ছা সে কেন আর 5টা মেয়ের মতো স্বামীকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে না? তার জীবন তো এতটাও জটিল নয়। আর যেখানে স্বামী লোকটা আহিরের বাড়ির লোকের সাথে যেমনই সম্পর্ক থাকুক, আহির যে সম্পূর্ণ আলাদা তা তো অস্বীকার করার উপায় নেই। কেমন এক অদ্ভুত শক্তিতে আহির যেন তাকে বাধ্য করেছে অনুভব করতে, একটা শীতল অথচ মধুর অনুভূতি, যা ধীরে ধীরে তার হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
সে কি সত্যি আহিরের প্রতি দুর্বল হয়ে পড়েছে, নাকি এই অনুভূতির নাম কিছু অন্যরকম? বাইরের বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে, অথচ নোহার মনের ভেতর এক অদৃশ্য ঝড় এখনও থামেনি। রফমি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। সারাদিনের ক্লান্তি যেন তার চোখে মুখে ভেসে উঠেছে, তবুও সামনে রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছিলেন মনোযোগ দিয়ে। অফিসের গম্ভীর নীরবতা ঘিরেছিল পুরো ঘরটাকে। কেবল দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটুকু শোনা যাচ্ছিল স্পষ্ট। ঠিক তখনই দরজার সামনে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আসতে পারি? রফমির মুখ তুলে তাকালেন। নোহা দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো অতিরঞ্জিত অভিব্যক্তি নেই, বরং এক ধরনের নির্লিপ্ত দৃঢ়তা খেলা করছে চোখে মুখে। একটা হাসি এনে বলেন, আরে নোহা, এসো। তুমি অফিসে এসেছো? নিশিরা কি চলে গেছে? নোহা নিঃসংকোচে এগিয়ে এলো। চোখের স্বাভাবিক গাম্ভীর্য, তার গলায় কোনো আবেগের ঝিলিক নেই, বরং শব্দগুলো যেন একেবারে পরিকল্পিতভাবে ছুড়ে দেওয়া। না, ওরা এখনো বাড়িতেই আছে। আমি আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে এসেছি। রফমির ভোর কুচকালেন, সামান্য কৌতূহল ফুটে উঠল তার দৃষ্টিতে। নোহা হাতের ফাইল খুলে কয়েকটি কাগজ বের করলো এবং নির্দ্বিধায় তার সামনে এগিয়ে দিল। এগুলো কিছু লেনদেনের পেপার, যেগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। এখানে বেশ কিছু খরচের উল্লেখ আছে, কিন্তু সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। রফমির ফাইল হাতে নিলেন, কিন্তু পড়ার আগ্রহ দেখালেন না। তার চোখ গভীর হয়ে এলো, কণ্ঠস্বর ভারী হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ নোহা? তুমি কি আমাকে দোষারোপ করছো? আমি শুধু সত্য বলছি আঙ্কেল। গত 6 বছরে আমাদের কোম্পানি থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে গেছে, অথচ তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া যায়নি। বরং কিছু অস্পষ্ট অবাস্তব কারণ দেখিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তা আমি মেনে নিতে পারছি না। রফমি দীর্ঘশ্বাস পেলেন, চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল, কণ্ঠে চাপা ধমকের সুর। দেখো নোহা, তুমি এখনো এসব বিষয়ে পুরোপুরি অভিজ্ঞ নও, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। তাছাড়া এই কোম্পানি কি আমি একা চালিয়েছি? শেহনাজও তো আমার পাশে ছিল। তুমি কি মনে করো আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠকাবো? ভুলে যেও না, ফায়েজ আমার ভাই ছিল। নোয়ার ঠোঁটের কোণে একটুখানি বিদ্রুপের হাসি ফুটে উঠল। হ্যাঁ, ঠকাতে পারেন, কারণ আপনি তো কখনো আমার আব্বুকে নিজের ভাই ভাবেননি, তাই না? আব্বুর সাথে আপনার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। রফমিরের মুখে স্পষ্ট অস্বস্তি খেলে গেল। এক মুহূর্তের জন্য যেন কথা হারিয়ে ফেললেন তিনি। নোহা ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, তার কণ্ঠ আরও দৃঢ়, আরও তীক্ষ্ণ। ফুপি আমাকে বললেন আপনি আব্বুকে বরাবরই অপছন্দ করেছেন। আরও অনেক কিছু বলেছেন, যা শুনলে হয়তো আপনার পক্ষে হজম করা কঠিন হবে। রফমির এবার রাগ সামলে নিলেন, কিন্তু তার চোখের গভীরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। শেহনাজ কি বলেছে? ফুপি যা বলেছেন তা আপনি নিজেও জানেন। আমি শুধু আপনাকে জানিয়ে গেলাম, আগামী 3 দিনের মধ্যে কোম্পানির সব লেনদেনের হিসাব পরিষ্কার চাই। সমস্ত অর্থের হিসাব বুঝিয়ে দিন, অন্যথায় আমি ভুলে যাব আপনি আমার কে হন। রফমির আর কিছু বলেন না, তার মুখে দ্বিধার ছায়া, চোখের গভীরে সন্দেহ আর সংশয়ের ঝড়। যেন বুঝে উঠতে পারছিলেন না যে এই মেয়ে কতদূর যেতে পারে। নোহা দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল শেহনাজ মীরের অফিস রুমের দিকে, কিন্তু হঠাৎই পা থমকে গেল। সামনে দরজার কাছেই দাঁড়িয়ে থাকা আহিরকে দেখল সে। এক মুহূর্তের জন্য দেরি না করে আহির দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। নোহার কপালে ভাঁজ পড়ল। আহির এখানে এখানে করছে? আমার সাথে তো দেখা করতে আসেন না, তো রফ মীরের কাছে এসেছেন। তাহলে শেহনাজ মীরের সঙ্গে কি দরকার? মনের মধ্যে সন্দেহ দানা বাঁধতে লাগলো। নোহার নিঃশব্দে দরজার কাছে এগিয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তে যেন দ্বিগুণ হয়ে গেছে। দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, তাই ভেতর থেকে ভেসে আসা কথাগুলো স্পষ্ট কানে এলো। শেহনাজ মীর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, বিস্ময়ের ছাপ তার কপালের ভাঁজে আরো স্পষ্ট হয়ে ফুটে উঠল। আরে আহির, তুই এখানে? আহির কোনো ভূমিকা না করে সোজা সাপটা বলল, গলায় চেপে থাকা খুব স্পষ্ট শোনা যাচ্ছিল। আপনার সঙ্গে জরুরি কথা আছে ফুপি। আমি জানতে চাই আপনি এসব কেন করেছেন। শেহনাজ মীর ভুরু কুচকে তাকালেন, কণ্ঠে অনভিজ্ঞতার ছায়া টেনে বলেন, তুই ঠিক কি বলতে চাচ্ছিস আহির? আমি কিছুই বুঝতে পারছি না। আহির এক ধাপ এগিয়ে এলো, চোখে দৃঢ়তা, স্বরূপ প্রচণ্ড রকমের ক্ষোভ। কাল সকালে আপনি নুহাকে যা যা বলেছেন ভুলবশত আমি সব শুনেছি।
আমি জানতে চাই কেন আপনি চাইছেন নুহা আর আব্বুর মধ্যে দূরত্ব বাড়ুক? কেন তাকে উস্কে দিচ্ছেন? কেন তাকে আব্বুর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন? শেহনাজ মীরের মুখমণ্ডল এবার কঠিন হয়ে উঠল। ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে বলেন, আহির, মুখ সামলে কথা বল। আমি নুহাকে উস্কিয়েছি? আমি শুধু সত্যটা বলেছি। আমি কেন তাকে তোর বাবার বিরুদ্ধে দাঁড় করাতে চাইবো? আচ্ছা, আপনি যদি সত্যিই শুধু সত্যটা বলে থাকেন তাহলে আমি একটা সত্যি বলি, সেদিন রাতে আমাকে মারার জন্য যে গুন্ডাদের পাঠিয়েছিলেন সেটাও তো সত্যি, তাই না? শেহনাজ মীর এবার চোখ সরু করে তাকালেন। দৃষ্টিতে কঠিন শীতলতা খেলে গেল। আহির, এসব কি আবোল তাবোল বলছিস? আমি তোকে মারতে চাইবো? তুই কিভাবে ভাবলি আমি এতটা নিচে নামতে পারি? ঘর জুড়ে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আহির এবার আর হাসল না, বরং এক ধাপ এগিয়ে এলো। তার চোখে ছিল অভিমান আর অবিশ্বাসের তীব্র মিশ্রণ, যেন সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষটির অন্তর পর্যন্ত দেখতে পাচ্ছিল। আহির শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, অস্বীকার করে লাভ নেই পুপ্পি, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, সেদিন যখন ওরা আমাকে আক্রমণ করেছিলেন তখন মূল গুন্ডাটার ফোন আমি নিয়ে নিয়েছিলাম। ওখানে আপনার নম্বর থেকে এক রাতে 25টা মিসড কল ছিল। ভাবতে পারিনি আপনি এতটা নিচে নামতে পারেন। শেহনাজ মীর এবার মুখ শক্ত করে ফেলেন, ঠোঁট চেপে ধরলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। আহিরের কণ্ঠ ভারী হয়ে উঠল। এক অসম্ভব যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে গেল তার কণ্ঠস্বর। আপনার মতো একজন যাকে আমি নিজের আব্বু আম্মুর থেকে উপরে জায়গা দিয়েছি, আমি আপনাকে বিশ্বাস করে সেদিন আপনার কথায় ঘর ছেড়েছি। ভেবেছি আপনি আমার ভালো চান। আব্বু আমাকে না বুঝলেও আপনি আমাকে বুঝেছেন। সেই আপনি আমাকে এতটা ঘৃণা করতে শুরু করলেন যে শেষমেশ আমাকে মারার পরিকল্পনা করলেন। কেন ফুপি, আমি আপনার কি ক্ষতি করেছি? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা নুহার শরীর হিম হয়ে এলো। শেহনাজ ফুপ্পি তার মানে আহিরকে বিদেশে পাঠানোর জন্য সাহায্য করেছিল শেহনাজ মীর, আর উনি কিনা আহিরকে প্রাণও মারতে চেয়েছিলেন। এক অজানা ভয়, এক অদ্ভুত শূন্যতা এসে ঘিরে ধরল নুহাকে। মাথার ভেতর যেন শব্দের গুঞ্জন চলছে, কিন্তু কিছুই ঠিকমতো বোঝা যাচ্ছে না। ভেতরে শেহনাজ মীর আর আহিরের কথোপকথন এখনো চলছে, কিন্তু তার চারপাশে বাস্তবতা যেন ধোঁয়াশার মতো ঘোলাটে হয়ে আসছে। ঠিক তখনই পেছন থেকে এক গলা ভেসে এলো, ম্যাডাম, আপনি এখানে এইভাবে? নুহা চমকে তাকালো। অফিসের এক স্টাফ তার সামনে দাঁড়িয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে সামান্য হাসলো, যেন কিছুই হয়নি। এদিক দিয়েই যাচ্ছিলাম, হালকা স্বরে বলে দ্রুত পা বাড়ালো। অফিস করিডোর ধরে হাঁটতে হাঁটতে নোহার মনে হচ্ছিল তার চারপাশে সব কিছু যেন ধীরে ধীরে অন্ধকার ঢেকে যাচ্ছে। শেহনাজ মীর, যাকে সে এতদিন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ ভেবেছিল, তার মনে এতটা বিষ ছিল। এই ভাই বোন আসলে কে কি করতে চাইছে নোহা কিছুই বুঝল না। অন্যদিকে শেহনাজ মীরের সামনে দাঁড়িয়ে আহিরের মুখ থমথমে। শেহনাজ মীর ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন। তার মুখে কঠিন অভিব্যক্তি, চোখে দাও দাও করে জ্বলছে পূর্ণ ক্ষোভের আগুন। তুই যখন সব জেনে গিয়েছিস তাহলে আর লুকোচুরি করবো না আহির। হ্যাঁ, আমি তোকে ঘৃণা করি, শুধু তোকে না, তোর বাবাকেও। তোর মনে হচ্ছে আমি বিনা কারণে ঘৃণা করি? তাহলে শোন, জীবনে আমি একবার ভালোবেসেছিলাম জানিস, কিন্তু তোর বাবার জন্যই আমাকে সেই মানুষটাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করতে হলো। তারপর সেই সংসারটাও টিকলো না। যখন ঈশানের বয়স মাত্র 4, তখন আমি একা হয়ে গেলাম। শেহনাজ মীরের কণ্ঠে চাপে এক দীর্ঘশ্বাস, দৃষ্টিতে কষ্টের ছায়া। আর তারপর বাবার যা সম্পত্তি ছিল সব তোর বাবা নিজের দখলে করিয়ে নিল। একটা দিনের জন্যও বলল না, নাও, এ তোমারও অধিকার। আমি সারা জীবন তোদের বাড়িতে আশ্রিত হয়েই থেকে গেলাম। আবার নিজের কোনো জায়গা ছিল না, আমার সন্তানের জন্য কিচ্ছু রইল না। আর হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহনাজ মীরের এই অপ্রকাশিত ক্ষোভ, এর শিকড় গেঁথে থাকা অভিমান সে আগে কখনো বুঝতে পারেনি। শেহনাজ মীর এবার আরও কঠিন হয়ে উঠলেন, তার চোখ দুটো দাও দাও করে জ্বলতে লাগলো। আজ যখন তুই দেশে ফিরেছিস, ভাইজান তোকে কোম্পানিতে বসাতে উঠে পড়ে লেগেছেন, কিন্তু ঈশানের কথা তো একবারও বললেন না কেন? তোর বাবার ছেলে বলি সব তোর, আর আমার ছেলে, ওর কোনো অধিকার নেই? আমি শুধু আমার ছেলেকে প্রাপ্য অধিকার দিতে চেয়েছি। আর ধীরে ধীরে মাথা নেড়ে পড়ল।
আপনি বরাবরই আমাকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? আমি ফিরে আসার পরও আপনি একেবারের জন্য খুশি হলেন না, বরং আরও রাগান্বিত হলেন। কেন ফুপ্পি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর কেন এত রাগ? শেহন আজমির এবার ক্লান্ত দৃষ্টিতে তাকালেন, তার কণ্ঠে বিষাদ আর চাপা ক্ষোভের মিশ্রণ। আমি তোর কোনো ক্ষতি চাইনি আহির, আমি তোকে সরিয়ে দিতে চাইনি, বরং একটি সুন্দর ভবিষ্যতের জন্যই পাঠিয়েছিলাম বিদেশে। কিন্তু তুই কেন ফিরে এলি? কেন ফিরে এসে সব কিছু উলট পালট করছিস? কয়েক বছর আগে যখন ফায়েজ ভাই এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আব্বার রাগে ক্ষোভে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছিলেন। কিন্তু তোর বেলায় তা হলো না, কারণ তুই রৌফুর ভাইয়ের ছেলে, তাই সব মাফ। অথচ ফায়েজ ভাই কী দোষ করেছিল? সে তো তোর বাবার জন্যই ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তোর বাবা তখন কিছুই করেনি, উল্টো আব্বাকে উস্কে দিয়েছিল যেন ফায়েজ ভাইকে পুরোপুরি এই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেহন আজমিরের ঠোঁটে তীক্ষ্ণ এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল, কণ্ঠ যেন বিষে জর্জরিত, তার প্রতিটি শব্দে প্রতিশোধের দহন। আমি কি করব বলতো? এত বছর ধরে আমি যে অপেক্ষা করেছি, যে পরিকল্পনা এঁটেছি, তা এত সহজে তোকে নষ্ট করতে দিতে দেব? যতক্ষণ তুই থাকবি ততক্ষণ ঈশান কোম্পানির চেয়ার ছুঁতেও পারবে না। আর এখন তো আরেক ঝামেলা এসে হাজির হয়েছে, তোর বউ। ওকে সাবধান করে দিস, বেশি উড়াউড়ি না করার ভালো। আমি আবারও বলছি, তোর আব্বু কিন্তু একদমই সাধু মানুষ নন। আহির হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তার শৈশবের যতটুকু স্মৃতি মনে পড়ে, তাতে বাবাকে সে কখনো অন্যায় করতে দেখেনি, বরং তিনি ছিলেন শান্ত স্থির একজন মানুষ, তার বন্ধু। অথচ আজ তার সামনে বাবার একটি ভিন্ন রূপ তুলে ধরেছেন শেহন আজমির। গলা শক্ত করে আহির বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আমার বাবা খুব বড় কোনো অন্যায় করেছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে তিনি সব কিছু ইচ্ছা করেই করেছিলেন, নাকি আব্বু কোনো না কোনোভাবে এই ঘটনার শিকার ছিলেন? শেহন আজমিরের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। তুই কি বলতে চাইছিস? যে তোর বাবা নির্দোষ? সব দোষ তাহলে আমার? তুই যা সবাইকে বল, যা ইচ্ছে তাই বল, আমি পরোয়া করি না। আমি এমন কিছু করব না, কিন্তু আপনি ভবিষ্যতে আর কোনো অন্যায় করার সাহস দেখাবেন না, তখন কিন্তু আমি ভুলে যাব আপনি কে। আর হ্যাঁ, নুহার কাছে আমার আব্বুর নামে আর একটা বাজে কথা বলার চেষ্টা করবেন না। ওনার মন বিষিয়ে দেওয়ার যে চেষ্টা করেছেন তার ফল ভালো হবে না। কথা শেষ করেই আহির দরজা খুলে বেরিয়ে গেল। শেহন আজমির এক মুহূর্ত স্থির রইলেন, তারপর তার ছেলের হাসি হাসলেন, ধীর ও গভীর তীব্র। সেই হাসির মধ্যে জমে থাকা ছিল বছরের পর বছর পুষে রাখা ক্ষোভ। নিজের মনে ফিস ফিস করে বলেন, সত্যি সত্যিটা জানলে তোর নিজের বাবার মুখের দিকে তাকাতে পারবি তো আহির? সন্ধ্যার ছায়া ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। অফিসের কাছে জানালে পড়ন্ত সূর্যের শেষ আলো পড়ে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে ঘরে। টেবিল ওপর ছড়িয়ে থাকা কাগজপত্রের গায়ে সেই আলো লেগে আছে, যেন এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। নুহা ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নুহা খেয়াল না করে স্ক্রিনের দিকে না তাকিয়ে কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। কথার সাথে সাথে যেন তার সিদ্ধারা সোজা হয়ে গেল। এই কণ্ঠস্বর, তার বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত এক ঝড় বয়ে গেল। আহির? ওপাশ থেকে এক চেনা হাসির শব্দ ভেসে এলো, নরম কিন্তু আত্মবিশ্বাসী। আমাকে চিনতে পারেননি? আপনার একমাত্র স্বামী। নুহা ক্ষণিকের জন্য নিশ্চুপ হয়ে গেল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আপনি হঠাৎ ফোন দিলেন কেন? আহিরের কণ্ঠে এক ধরনের সংযত গাম্ভীর্য ছিল, যেন কথার ওজন অনেক গভীর। আপনি এখনো ফেরেননি, তাই চিন্তা হচ্ছিল। তবে এটা তো আসল কথা নয়, আসল কথা বলতেই ফোন করেছি। কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগে একটা তীক্ষ্ণ বিপ শব্দের সাথে ফোনটা কেটে গেল। নুহা মুহূর্তের জন্যই হতভম্ব হয়ে রইল, তারপর তাড়াহুড়ো করে কল ব্যাক করলো। ফোন কানে লাগিয়ে অপেক্ষা করলো, কিন্তু দুঃখিত, যে নাম্বারটি আপনি ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ রয়েছে। রাতের অন্ধকার ক্রমশ ভারী হচ্ছে। অফিসের করিডোরে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু জানালার ফাঁক গলে হালকা বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা গাড়ির হর্নের তীক্ষ্ণ প্রতিধ্বনি রাতের পরিবেশকে আরও রহস্যময় করে তুলছে। নোয়া ধীরে ধীরে ডেস্কের কাগজপত্র গুছিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিল। রাতের শেষ কাজ, দিনের কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা।
ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনের আলো অন্ধকারের মধ্যে হালকা নীলচে আভা ছড়িয়ে দিল। নুহা থমকে দাঁড়ালো। আইনের নাম ভেসে উঠছে স্ক্রিনে, কিন্তু এবার সাধারণ কল নয়, ভিডিও কল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কোথাও যেন ধক করে উঠল। কিছুক্ষণ আগে যে মানুষটা কথার মাঝখানে ফোন কেটে দিল, সে এখন হঠাৎ করে ভিডিও কল করছে কেন? ধরবে নাকি অপেক্ষা করবে? কৌতূহল আর উদ্বেগের এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে সে কল রিসিভ করলো। পরের মুহূর্তে তার চোখ বিস্ফোরিত হয়ে গেল, হৃদস্পন্দন থমকে এলো, শ্বাস আটকে গেল গলায়। স্ক্রিনে আহিরের মুখ ভেসে উঠছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় নয়। একটি পুরনো কাঠের চেয়ারের সাথে তার হাত পা শক্ত করে বাঁধা, মুখের একপাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, ভুরু ফাটা, কপালে গভীর কাটা চিহ্ন থেকে লাল রক্তের সরু রেখা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখ বন্ধ, নিস্তেজ দেহ যেন সংজ্ঞাহীন। পেছনে দাঁড়িয়ে আছে 4-5 জন লোক। আহির, নোয়ার ঠোঁট কাঁপতে লাগলো, গলার স্বর ফেটে গেল সংখ্যায়। ঠিক তখনই ভিডিওর ওপাশ থেকে একটা অপরিচিত গলা শোনা গেল, শীতল বিদ্রুপে ভরা কণ্ঠ। কি ম্যাডাম, চমকে গেলেন? নোহার পুরো শরীর হিম হয়ে গেল। আপনারা কারা? ওনাকে কেন বেঁধে রেখেছেন? আমার কাছেই বা কি চান? ওপাশের লোকটা হাসলো। ও, আপনার বর নিয়ে একটু চিন্তায় পড়ে গেছেন, তাই তো? লোকটা এবার পকেট থেকে একটা চাকু বের করলো, ধারালো ধাতব ফলাটা ভিডিওর আলোয় এক মুহূর্তের জন্য ঝলসে উঠল। তারপর ধীরে ধীরে আহিরের গলায় ধরে বলল, ভয় পাবেন না, আমরা ওনাকে মেরে ফেলতে চাই না, যদি আপনি আমাদের শর্ত মেনে নেন, অন্যথা। নোহার শ্বাস বন্ধ হয়ে আসছিল, শরীর যেন পাথর হয়ে গেছে। না, ওনাকে কিছু করবেন না, বলুন কি চান আপনারা? লোকটি এবার স্বাভাবিক কণ্ঠে বলল, যেন কিছুই হয়নি, যেন সে কোনো গুরুত্বহীন কথোপকথন চালিয়ে যাচ্ছে। খুব বেশি কিছু না ম্যাডাম, বরকে বাঁচাতে চাইলে এক্ষুনি 2 লাখ টাকা নিয়ে আমাদের দেওয়া ঠিকানায় চলে আসবেন। আর হ্যাঁ, একা আসবেন, কোনো রকম চালাকি করলে কিন্তু ফল ভালো হবে না। 2 লাখ টাকা? মাত্র 2 লাখ টাকার জন্য আপনারা একজন মানুষকে? লোকটা আবার হেসে ফোন কেটে দিল। পরপরই স্ক্রিনে ভেসে উঠল একটা নতুন নোটিফিকেশন, একটা ঠিকানা পাঠানো হয়েছে। নোয়া স্থির চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হাত ঠান্ডা হয়ে আসছে, রক্ত যেন ধমনীতে জমে যাচ্ছে। আহির কি সত্যি বিপদে, নাকি এটা আরো বড় কোনো ফাঁদ? কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না, সিদ্ধান্ত নিতে হবে এক্ষুনি। মাত্র 2 লাখ টাকার জন্য তোরা একটা মানুষ খুন করবি? তোরা কিসের গুন্ডা ভাই? সামনে লোকটা মাথা চুলকে মৃদু হাসলো, ঠোঁটে যেন উপহাসের রেখা। দেখুন স্যার, আমরা তো খুব নগণ্য গুন্ডা, ভয় দেখানো ছাড়া বড় কিছু করার সাধ্য নেই। আমাদের কাছে 2 লাখ টাকাই বিশাল অঙ্ক, আর আপনি তো আমাদের গুন্ডার থেকে একবারে অভিনেতা বানিয়ে দিলেন। এর চেয়ে ভালো অভিনয় আশা করবেন না। তাছাড়া রাগ করছেন কেন? আপনার বউ যথেষ্ট ভয় পেয়েছে, দেখবেন এক্ষুনি ছুটে চলে আসবে। আই ঠান্ডা চোখে লোকটার দিকে তাকিয়ে রইল মুহূর্তের জন্য নীরব, তারপর ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল। ছুটে আসবে তাই তো? তুই চিনিস আমার বউকে? আমি চিনি, ও যথেষ্ট বুদ্ধিমান। দেখা গেল সবটা বুঝে ফেললো। আজ যদি নুহা না আসে, তাহলে তোদের সত্যি সত্যি কিডন্যাপ কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেব। লোকটা এবার কপাল কুঁচকে বলল, স্যার, সামান্য একটা মেয়েকে হাই দিয়েছিলাম। প্রথমে আমাদের 4 জনকে ইচ্ছে মতো পেটালেন, তারপর গুন্ডার থেকে কিডন্যাপার বানালেন, আর এখন বলছেন জেলে পাঠাবেন। তা তো কথা ছিল না। আহির গভীর শ্বাস নিল, চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠস্বরে হুঁশিয়ারি। তোরা শুধু হাই দিয়েছিলি তাই তো? আর একবার দেখানোর চেষ্টা কর, তোদের ভাগ্য ভালো যে আমি আগেই জেলে দিইনি। সে পকেট থেকে কিছু টাকা বের করে লোকটার হাতে গুঁজে দিল। এই নে, তোরা এখন যা, কিন্তু মনে রাখিস আর যেন এসব করতে না দেখি। মেয়েদের সম্মান করবি, পারলে নিজের দায়িত্বে কলেজে পৌঁছে দিবি, কিন্তু ইফ টিজিং নয়। 4-5 জন লোক একে অপরের দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে টাকা নিয়ে দ্রুত চলে গেল। নির্জন এক প্রান্তরের দাঁড়িয়ে আছে এক 3 তলা বাড়ি, 4-5টা উঁচু প্রাচীর, দূরের গাছপালার সারি মৃদু দুলছে বাতাসের স্রোতে, আর রাতের নিস্তব্ধতা পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছে। নোয়া ধীর পায়ে এসে দাঁড়ালো বাড়িটির সামনে। রাতের আবছা আলোয় জায়গাটি যেন ঘুমন্ত, বাতাসে হালকা শীতলতার ছোঁয়া, আর ঝিঝি পোকার একটানা ডাক যেন রাতের নৈশব্দকে আরো গভীর করে তুলেছে। বুকের কোথাও এক অজানা শিহরণ বয়ে যায় নোহার।
কিন্তু পিছিয়ে আসার বদলে সে ধীরে ধীরে এগিয়ে যায়। সদর দরজা খুলে ভিতরে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ালো নুহা। চারপাশে ঘন অন্ধকার, শুধু হালকা বাতাস চুলের পাশে ফিসফিস করে যেন কিছু বলতে চাইছে। বুকের গভীরে অজানা এক উদ্বেগ চেপে ধরে। কিছুটা কাঁপা কণ্ঠে ডাকে, আহির। কিন্তু নিরুত্তর। রাত তাকে আরও একাকী করে তোলে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক মৃদু গিটারের সুর, যেন কোনো অদৃশ্য সুরেলা হাত সময়ের পর্দা সরিয়ে এক নতুন গল্পের দরজা খুলে দিচ্ছে। আর পর মুহূর্তেই চারপাশ আলোয় ঝলমল করে উঠল। নুহা বিস্ময়ে স্থির হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই পুরনো উঠোনে পরিণত হয়েছে এক স্বপ্নময়ী জগতে। খোলা আকাশের নিচে অসংখ্য ছোট ছোট ফেরি লাইটস জ্বলছে, যেন আকাশের তারারা মাটিতে নেমে এসে তার চারপাশে ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে গোলাপ, বেলি আর চন্দ্রমল্লিকার মিশ্র সুবাস। রাতের মাধুর্যকে আরও গাঢ় করে তুলেছে। উঠোনের এক পাশে রাখা কাঠের টেবিলের উপর কিছু ফুলের পাপড়ি, মোমবাতি আর ছোট্ট ছোট্ট আলো ভরা কাচের জারের সারি সাজানো। পুরো পরিবেশ যেন কোনো এক অলৌকিক জাদুর ছোঁয়া লেগে আছে। আর ঠিক মাঝখানে লাল আর সাদা গোলাপের পাপড়িতে আঁকা এক বিশাল হৃদয়ের চিহ্ন। নুহা ধীরে ধীরে এগিয়ে আসে, চোখ গিটারের সুরের উৎসর দিকে স্থির হয়ে যায়। নোয়ার সামনে দাঁড়িয়ে আছে আহির, গলায় ঝুলছে গিটার, ঠোঁটের কোণে এক চঞ্চল মুচকি হাসি। তার চোখের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি ভাষার সীমা অতিক্রম করে, যেন সুরের প্রতিটি কম্পনে সে নুহার জন্য এক অনিঃশেষ ভালোবাসার গল্প লিখে দিচ্ছে। সে গিটারের তারে আলতো করে আঙ্গুল বুলিয়ে মধুর সুর ছড়িয়ে দেয় বাতাসে। সেই সুর যেন রাতের নৈশব্দকে ভেঙে নুহার হৃদয়ের গভীরে ঢুকে পড়ে। দৃষ্টির সম্মোহনী আকর্ষণে আহির তাকে আটকে ফেলে, তারপর গভীর ভালোবাসায় ডুবে গেয়ে ওঠে। হতে পারে রূপ কথার এক দেশে, রাতের আকাশের এক ফালি চাঁদ, তোমার বন্ধি আঙুলে আঙুল, ভালোবাসা বাড়াতে আরো হৃদয় ভীষণ ব্যাকুল। আহিরের কণ্ঠস্বর চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিয়েছে, যেন পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে গেছে শুধু এই সুর শুনতে। মুহূর্তের জন্য নুহার মনে হয় সে আর বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নেই, কোনো স্বপ্ন রাজ্যে প্রবেশ করেছে, যেখানে কেবল তারা দুজন আর চারপাশে ছড়িয়ে থাকা আলো আধারের রহস্যময় খেলা। গিটারের প্রতিটি তারের সুরের কম্পন ছুঁয়ে যায় নুহার হৃদয়ের সুপ্ত অনুভূতিগুলোকে, যেন প্রতিটি শব্দ, প্রতিটি ছন্দ তার অস্তিত্বের গহীনে কোনো এক অজানা আলোড়ন তোলে। আবেশে আবদ্ধ হয়ে সে তাকিয়ে থাকে আহিরের দিকে, যার প্রতিটি দৃষ্টিতে যেন ভালোবাসার এক অমোঘ ব্যাকরণ লেখা। প্রতিদিন কি জানি কি হয়ে যায়,
শুধু তোমার কল্পনায় ডুবে থাকা আমায় ভালো লাগায়, ভালো লাগার স্বপ্ন বোনায়, কখনো হারাবে না তুমি চোখে চোখ রেখে, কথা দাও থাকবে কাছে ছায়ার মতো, ছেড়ে যাবে না কোথাও